যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পিএইচডি করতে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং বৃষ্টি, যাদের হাতে ছিল বই, চোখে ছিল আগামীর স্বপ্ন, আর হৃদয়ে ছিল এক টুকরো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায়। ফ্লোরিডা স্টেটের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় বাংলাদেশি দুই ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে তদন্তে আরও ভয়াবহ ও বিস্তারিত তথ্য সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং অত্যন্ত পরিকল্পিত, নৃশংস এবং ধাপে ধাপে বাস্তবায়িত একটি অপরাধ। যার ঘটনার পরের পরিস্থিতি নিয়ে যদি বলি, আমরা আসলে এই ধরনের কোনো কেউ মিসিং যাওয়ার ঘটনা বা নিরাপত্তাজনিত ঘটনা এগুলোর সাথে খুব বেশি আমাদের সাথে হয় না। প্রথম যখন আমরা এই ধরনের একটা ঘটনা জানতে পারি, আমরা আসলে সবাই বেশ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, চিন্তিত। তো আগে থেকে হত্যাকারী তাদেরকে খুন করার জন্য প্ল্যান করে, পরিকল্পনা করে, জানিয়ে এবার নতুন চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসছে। গত ভিডিওতেও কিছু তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শুরুতেই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, লিমন এবং বৃষ্টি তাদের দাফন কাফন কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। অনেকে প্রশ্ন করবেন যে কেন তাহলে তাদেরকে নিয়ে কথা বলছেন। এই বিষয়টাই প্রকাশ করার জন্য বা এই বিষয়টাই নিয়ে খোলাসা করার জন্য আজকের সর্বশেষ এই ভিডিওটি প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ অংশ শুরুতে দেখছেন এবং যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কখনো বুঝতে পারবেন না, তাই আশা করব যে পুরো ভিডিওটি দেখুন আগে, তারপরে এই বিষয়ে মন্তব্য করবেন। আশা করছি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরিবার ও বন্ধুরা লক্ষ্য করেন ফোনে পাওয়া যাচ্ছে না তাদের, প্যাসেঞ্জারেও কোনো উত্তর নেই। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা যোগাযোগ করতে ব্যর্থ হলে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। কিন্তু কয়েকদিন পর যা সামনে আসে তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং প্রযুক্তি, পরিকল্পনা আর ঠান্ডা মাথার অপরাধের এক ভয়ঙ্কর উদাহরণ। তদন্তে অভিযোগ উঠেছে, হত্যার আগে অভিযুক্ত ঘাতক অনলাইনে খুঁজেছে কিভাবে লাশ গুম করা যায়, কিভাবে মৃতদেহ দ্রুত পচানো যায়, এমনকি খুনের প্রমাণ মুছে ফেলার উপায়। আরও চাঞ্চল্যকর বিষয় হল, তদন্তকারীদের দাবি অনুযায়ী ঘাতক এই পরিকল্পনার অংশ হিসেবে এআই টুল বা চ্যাট জিপিটির মতো প্রযুক্তি থেকেও তথ্য নেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনাকে ঘিরে এখন উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা ছিলেন এই দুই বাংলাদেশি শিক্ষার্থী? কিভাবে তারা নিখোঁজ হলেন? কেন তদন্তকারীদের সন্দেহ গিয়ে থামল রুমমেটের দিকে? 10 দিনের পরিকল্পনা বলতে আসলে কি বোঝাচ্ছে পুলিশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই হত্যাকাণ্ডের তদন্তে এআই বা চ্যাট জিপিটির নাম কেন সামনে এলো? জামিল আহমেদ লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি নির্ধারণ বিষয়ে, আর নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গবেষক। দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী ছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায়। তাঁর বাবা জহিরুদ্দিন 2 যুগের বেশি সময় ধরে রাজধানীর মিরপুরে পরিবার নিয়ে বসবাস করেন। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ফুল স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেলে 2025 সালের 25 আগস্ট ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান বৃষ্টি। অন্যদিকে জামিল আহমেদ লিমন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার জহুরুল হকের ছেলে। তবে লিমনের বাবা দীর্ঘকাল ধরে চাকরির সূত্রে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই লিমনের বেড়ে ওঠা এবং পড়াশোনা। কখনো কখনো নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর সংবাদ বহন করে। ঠিক তেমনই এক অস্বস্তিকর নীরবতা থেকে শুরু হয়েছিল লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়ার রহস্য। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করেই পরিবার, বন্ধু ও পরিচিত জনদের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রথম দিকে বিষয়টি খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। বাংলাদেশে থাকা লিমনের পরিবারও বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। একের পর এক ফোন কল বা পাঠানো মেসেজেরও কোনো জবাব আসে না। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছিল না। সেই নীরবতা ধীরে ধীরে পরিবারের মনে ভয় আর শঙ্কা তৈরি করতে থাকে। শেষ পর্যন্ত উদ্বেগ যখন চরমে পৌঁছে যায়, তখন পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে বিষয়টি পুলিশের কাছে জানানো হয়। সেখান থেকেই শুরু হয় অনুসন্ধান, যার শেষ প্রান্তে অপেক্ষা করছিল এক নির্মম ও হৃদয় বিদারক সত্য। তদন্তের শুরুতে নিখোঁজের ঘটনাটি সাধারণ মিসিং পার্সন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু সময় যত গড়াতে থাকে ততই কিছু অসঙ্গত তথ্য সামনে আসতে থাকে। আর সেই সূত্র ধরেই তদন্তকারীদের নজর ঘুরে যায় লিমনের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত হিশাম আবু গরবেহর দিকে। প্রথম কারণ, নিখোঁজ হওয়ার আগে শেষ যাদের সঙ্গে লিমন ও বৃষ্টিকে দেখা গিয়েছিল তাদের মধ্যে রুমমেট হিশামও ছিলেন। তদন্তকারীরা জানতে পারেন লিমনের সঙ্গে একই বাসায় থাকতেন তিনি, এবং ঘটনাটির সময়ও সেই বাসার আশপাশে তাঁর উপস্থিতির তথ্য পাওয়া যায়। দ্বিতীয়ত, তদন্তকারীরা যখন বাসায় তল্লাশি চালান, সেখানে সহিংসতার স্পষ্ট আলামত পাওয়া যায়। বিশেষ করে রক্তের দাগ এবং ধস্তাধস্তির চিহ্ন দেখে ধারণা করা হয় নিখোঁজ হওয়ার পেছনে কোনো দুর্ঘটনা নয়, বরং বড় ধরনের অপরাধ ঘটেছে। তদন্তকারীদের মতে ঘটনাস্থলের ফরেন্সিক আলামতই সন্দেহকে আরও শক্ত করে। তৃতীয়ত,
রুমমেটের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্য এবং তদন্তে পাওয়া প্রমাণের মধ্যে মিল ছিল না। নজরদারি ফুটেজ, ফোনের লোকেশন ডেটা এবং চলাফেরার টাইম লাইনে বেশ কিছু গরমিল ধরা পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ঘটনার আগেই তিনি অনলাইনে মরদেহ গোপন করা, ডাম্পস্টারে ফেলে দিলে কি হয় এ ধরনের বিষয় খুঁজছিলেন। তাছাড়া তার অ্যাপার্টমেন্ট থেকে একটি ফার্মেসির রসিদ উদ্ধার করা হয়, যেখানে দেখা যায় ঘটনার দিনই তিনি ট্র্যাশ ব্যাগ, জীবাণুনাশক ওয়াইপস এবং গন্ধনাশক স্প্রে কিনেছিলেন। তদন্তকারী বলছেন অভিযুক্ত ব্যক্তি অন্তত 10 দিন ধরে পরিকল্পনা করছিল। এই সময়ের মধ্যে সে বিভিন্ন ওয়েবসাইট, সার্চ হিস্ট্রি এবং ডিজিটাল টুল ব্যবহার করে তথ্য খুঁজেছে, যেমন কিভাবে খুনের প্রমাণ মুছে ফেলা যায়, লাশ কোথায় লুকানো যায়, মৃতদেহ দ্রুত নষ্ট হওয়ার উপায়, পুলিশ তদন্ত এড়ানোর কৌশল এবং এখানেই সামনে আসে এআই এর বিষয়টি। সাম্প্রতিক বিভিন্ন শিরোনামে বলা হচ্ছে চ্যাটজিপিটি খুনের রহস্য ফাঁস করেছে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আসলে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকে এই হত্যাকাণ্ড উদ্ঘাটন করেনি বা খুনি শনাক্ত করেনি। তদন্তের সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তের ডিজিটাল ডিভাইস ও অনলাইন কার্যকলাপ বিশ্লেষণ করে সেখানে দেখা যায় সে বিভিন্ন এআই ভিত্তিক টুল, বিশেষ করে চ্যাটজিপিটির মতো সিস্টেম ব্যবহার করে কিছু তথ্য অনুসন্ধান করেছিল, যেমন প্রমাণ মুছে ফেলা, লাশ গোপন করার উপায় বা তদন্ত এড়ানোর কৌশল সম্পর্কিত সার্চ ইতিহাস। অর্থাৎ এআই এখানে কোনো সিদ্ধান্ত নেয়নি বা অপরাধ উদ্ঘাটন করেনি, বরং এটি ছিল শুধুমাত্র একটি তথ্য অনুসন্ধানের মাধ্যম, যেমন সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়। তদন্তকারীরা এই ডিজিটাল ট্রেইল বিশ্লেষণ করেই বুঝতে পারেন যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে। এই কারণেই সংবাদ মাধ্যমে এআই বা চ্যাটজিপিটির নাম উঠে এসেছে। তবে মূল সত্য হলো তদন্ত করেছে মানুষ, আর এআই শুধু ডিজিটাল ফুটপ্রিন্টের অংশ হিসেবে ধরা পড়েছে। এই ঘটনার পর নতুন করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে চ্যাটজিপিটি বা অন্যান্য এআই সিস্টেম নিজেরা কোনো অপরাধ করে না বা সিদ্ধান্ত নেয় না। এগুলো মূলত তথ্য বিশ্লেষণ ও সহায়তার জন্য তৈরি প্রযুক্তি। তবে কোনো ব্যক্তি যদি এসব প্রযুক্তি ভুল উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে তা ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে অপরাধ পরিকল্পনার ধারণা খোঁজা, তথ্য গোপন করার উপায় অনুসন্ধান, ভুয়া পরিচয় তৈরির চেষ্টা কিংবা ডিজিটালভাবে বিভ্রান্তিকর তথ্য তৈরি করা। এসব ক্ষেত্রেই এআই ব্যবহারের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে বড় প্রযুক্তি কোম্পানিগুলো দাবি করছে তাদের এআই সিস্টেমে নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি গার্ডরেইলস যুক্ত থাকে, যাতে সরাসরি বিপজ্জনক বা অপরাধমূলক নির্দেশনা দেওয়া হয় না। এরপরও বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই এর অপব্যবহারের নতুন নতুন দিকও সামনে আসছে। এই কারণে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো শুধু প্রচলিত প্রমাণ নয়, বরং ডিজিটাল আচরণ, সার্চ হিস্ট্রি এবং এআই ব্যবহারের ধরনকেও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে ফার্স্ট ডিগ্রি মার্ডার অভিযোগ, যা মার্কিন আইনে অত্যন্ত গুরুতর একটি অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হলে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। আইন অনুযায়ী এখন মামলাটি বিচারিক প্রক্রিয়ার দিকে এগুচ্ছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী এখনো ব্যাপকভাবে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছে। সব মিলিয়ে এটি ভয়াবহ ও বিস্তারিত তথ্য সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং অত্যন্ত পরিকল্পিত, নৃশংস এবং ধাপে ধাপে বাস্তবায়িত একটি অপরাধ, যার প্রতিটি ধাপে ছিল শীতল মাথার প্রস্তুতি। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে সন্দেহভাজন হিশাম আবু গারবিহে অন্তত 1 সপ্তাহ আগে থেকেই হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তার ফোন থেকে পাওয়া তথ্য বলছে 7 এপ্রিল সে ডাক টেপ অর্ডার করে এবং 11 এপ্রিল আগুন ধরানোর উপকরণ, কয়লা, ভারী ট্রাশ ব্যাগ ও লাইটার ফুয়েল কেনে। এই উপকরণগুলো পরে অপরাধ সংগঠন ও প্রমাণ গোপনের কাজে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার অনলাইন সার্চ হিস্ট্রি আরও ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। সে জানতে চেয়েছিল ছুরি দিয়ে মাথার খুলি ভেদ করা সম্ভব কিনা, গুলির শব্দ বাইরে শোনা যাবে কিনা, এমনকি একটি মৃতদেহ ট্রাশ ব্যাগে ভরে ফেললে কি ঘটে। এসব প্রশ্ন তদন্তকারীদের মতে হত্যার আগে মানসিক প্রস্তুতির ইঙ্গিত দেয়। তদন্ত অনুযায়ী 16 এপ্রিল রাতেই লিবনের অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে 2 ভিকটিমকে একই স্থানে আক্রমণ করা হয় এবং হামলাটি ছিল অত্যন্ত সহিংস। শেরিফের ভাষ্য অনুযায়ী তাদের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা আক্রমণের ভয়াবহতা বোঝায়। ফরেনসিক তদন্তে দেখা যায় হত্যার পর অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্লু স্টার প্রযুক্তি ব্যবহার করে এমন রক্তের দাগ শনাক্ত করা হয় যা চোখে দেখা যায় না। মেঝেতে একটি মানুষের শরীরের আকারের মতো চিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে সেখানে একজন ভিকটিম পড়েছিলেন এবং আক্রমণের শিকার হন।
তদন্তে আরও জানা যায় হত্যার পরপরই সন্দেহভাজন দেহগুলো সরানোর চেষ্টা করে। একই অ্যাপার্টমেন্টের আরেক বাসিন্দা পুলিশকে জানান তিনি আবু গারবিহেকে একটি রোলিং কার্ট ব্যবহার করে তার কক্ষ থেকে বড় বড় বাক্স বের করে নিতে দেখেছেন। ধারণা করা হচ্ছে এই বাক্সগুলোর মধ্যেই দেহগুলো রাখা হয়েছিল। পরবর্তীতে জামিল লিমনের মরদেহ হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে একটি ট্রাশ ব্যাগে পাওয়া যায়। অন্যদিকে কয়েকদিন পর পানিতে ভাসমান একটি ব্যাগ থেকে নাহিদা বৃষ্টির দেহাবশেষ উদ্ধার করা হয়। উভয় ক্ষেত্রেই দেহগুলো এমনভাবে ফেলা হয়েছিল যাতে সহজে শনাক্ত করা না যায়, যা অপরাধ ঢাকার পরিকল্পনার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন হত্যার পর সন্দেহভাজন শুধু দেহ সরিয়েই থেমে থাকেনি, বরং প্রমাণ মুছে ফেলতে ব্যাপক চেষ্টা করেছে। অ্যাপার্টমেন্ট পরিষ্কার করা, জিনিসপত্র ফেলে দেয়া এবং দেহ দূরে সরিয়ে ফেলা সবকিছুই একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ ছিল। এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অ্যাপার্টমেন্টের তৃতীয় বাসিন্দা শুরু থেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন এবং তার দেওয়া তথ্য তদন্তে বড় ভূমিকা রেখেছে। তার বর্ণনায় প্রথম উঠে আসে বাক্স সরানোর বিষয়টি, যা পরে তদন্তে সত্য প্রমাণিত হয়। তদন্তকারীদের ভাষায় এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ব্যক্তিগত ও সহিংস প্রকৃতির, যেখানে ভিকটিমদের উপর একাধিকবার আঘাত করা হয়েছে। এটি কোনো হঠাৎ রাগের ঘটনা নয়, বরং আগে থেকেই পরিকল্পিত এবং মানসিকভাবে প্রস্তুত একটি অপরাধ। এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই বাসায় থাকা একজন মানুষের হাতেই এমন নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হওয়া একটি অনেকের কাছেই অবিশ্বাস্য ব্যাপার। জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুজনেই ছিলেন স্বপ্নবাজ, পরিশ্রমী এবং সম্ভাবনাময় তরুণ গবেষক। তারা ভবিষ্যতে বড় কিছু করার লক্ষ্য নিয়ে বিদেশে গিয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন নির্মমভাবে থেমে গেল এক পরিকল্পিত সহিংসতায়। এই ঘটনা এখন শুধু একটি তদন্তের বিষয় নয়, এটি একটি গভীর মানবিক প্রশ্ন। কিভাবে একজন মানুষ এত ঠান্ডা মাথায় এমন নৃশংসতা করতে পারে? কেন এই দুই তরুণকে এমন পরিণতির মুখোমুখি হতে হলো? শেষ পর্যন্ত তদন্ত যতই এগোচ্ছে ততই পরিষ্কার হচ্ছে এই হত্যাকাণ্ড ছিল ভয়ঙ্করভাবে পরিকল্পিত, নিষ্ঠুর এবং ধাপে ধাপে বাস্তবায়িত একটি অপরাধ। জামিল লিমন ও নাহিদা বৃষ্টির মৃত্যু শুধু একটি সংবাদ নয়, বরং একটি গভীর ট্র্যাজেডি, যা দীর্ঘদিন ধরে মানুষের মনে নাড়া দেবে। পুরো 7 দিন আগে থেকে তাদেরকে এই খুন করার জন্য প্ল্যান করে ফেলে এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাই চ্যাটজিপিটির সহযোগিতায় অনলাইনের বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, ধরা হয়েছে এবং সেই সাথে তার সহপাঠীরা কিন্তু বেশ কিছু খবর দিচ্ছিলেন। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেটা হওয়ার হয়ে গেছে, কিন্তু এই ঘটনা যেন আমরা আর কখনো দেখতে না পাই, এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে। তবে যেই করেছে, যেখান থেকে যেভাবেই করা হয়েছে, কেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখান থেকে দাবি করছি। তো যাই হোক, হয়তোবা এখানেই ইতি টেনে যাবে, এখানেই হয়তোবা শেষ হয়ে যাবে লিমন বৃষ্টির ঘটনা। অনেক দিন ধরেই এইটা নিয়ে তোলপাড় মিডিয়া জুড়ে। তো আশা করছি হয়তোবা এখানেই শেষ হয়ে গেল।